নমস্কার। ফিরে এলাম এনকে ডিজিটালে। আপনাদের সবার পুজো, কালী পুজো নিশ্চয়ই ভালো কেটেছে। এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠানের জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার, সম্পাদক প্রবীর বিশ্বাস এবং তার সুযোগ্য পুত্র চ্যানেলের টেকনিক্যাল হেড অনির্বাণ বিশ্বাসকে। আজকে আমরা কথা বলবো এনকে ডিজিটালের সরাসরি সমানে আরো একটি পর্ব নিয়ে, যে পর্বে মূলত আলোচনা হবে এই যে সার, তা দিয়ে আসলে বিজেপির কতটা লাভ হচ্ছে, না আদতে বিজেপি ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, গত কয়েক মাস ধরেই ভারতবর্ষের রাজ্য রাজনীতি, ভারতবর্ষের প্রায় সব রাজ্যের রাজনীতি আলোড়িত এই সার শব্দটাকে নিয়ে, যার পুরো অর্থ দাঁড়ায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। প্রথমে এই সার হয় বিহারে, তারপরে পশ্চিমবঙ্গে এই সার শুরু হবে। এই সার নিয়ে মোটামুটি ভাবে বিজেপি নেতারা বাজার গরম করে রেখেছে। আমি বাজার গরম শব্দটাই ব্যবহার করলাম, কারণ যেটা ইলেকশন কমিশনের দায়িত্ব, যেটা ইলেকশন কমিশনের বিষয়, সেটা নিয়ে কেন বিজেপি নেতারা কথা বলবেন, এর কোনো পরিষ্কার উত্তর এখনো অবধি মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অথবা বিজেপির নেতারা কেউই দেন। অর্থাৎ ইলেকশন, যেমন আমরা সবাই জানি, মানে এটা নিয়ে এখন তার কোনো সন্দেহ নেই যে ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হচ্ছে বিজেপির এক্সটার্নাল একটা পার্টি অফিস। সেটা দিলীপ ঘোষ বলেও ছিলেন যে সিবিআইটা খুব মানে বাজে হয়ে গিয়েছে, কারণ আমরা ইডি কে ব্যবহার করছি। ঠিক তেমনই ইলেকশন কমিশন যেটা ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, সেই ইলেকশন কমিশনও কি, আমি কি শব্দটা বলে থামলাম, ইলেকশন কমিশনও কি বিজেপির এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে গিয়েছে। দেখুন, এই বিষয়গুলো নিয়ে প্রথম যিনি কথা বলতে শুরু করেন তার নাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যে অভিযোগ এনেছিলেন, তাদের নির্বাচন কমিশন ভোট কারচুপি করছে এবং ভোট চুরি করছে বলে অভিযোগ করেছেন। যখন রাহুল গান্ধী অভিযোগ করছেন, তখন বিহারে এসআইআর নিয়ে সরগরম ছিল। এবং আমাদের মনে রাখতে হবে যে বিহারে কংগ্রেস, সেখানকার যে বিরোধী জোট, যে জোট ইন্ডিয়া জোট, যে জোটের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়েছে, সেই ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক হচ্ছে কংগ্রেস। তো আমরা যেটা দেখলাম যে বিহারে যখন ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী সরব হয়েছেন, তিনি একেবারে উদাহরণ দিয়ে কর্ণাটকের কয়েকটি বিধানসভা কেন্দ্রের উদাহরণও দেখান, যেখানে কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে অথবা ভোটারদের নাম ঢোকানো হয়েছে সেটা সামনে আসে। দেখুন, আবারও আমি বলছি যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন মানে একদম তথ্য দিয়ে দিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তখন জ্ঞানেশ কুমার কিছু বলতে পারেন। তিনি মানে আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি রাত্রিবেলা শায়রি পড়তেন, জ্ঞানেশ কুমার আরো জ্ঞানের কথাবার্তা বলেন। এই পরিস্থিতিতে চলে এলো পশ্চিমবাংলার সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, এবং যেটা নিয়ে শুভেন্দু অধিকারী এবং আরো বিজেপির নেতারা গরমা গরম কথাবার্তা বলেছে। আবারও প্রশ্ন জাগে, তাহলে রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা কি সত্যি? অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সারকে কি বেসিক্যালি বিজেপি ব্যবহার করতে চাইছে নিজেদের রাজনৈতিক লক্ষ্যে? আচ্ছা, যদি সেটাও সত্যি হয়, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে টিএন সেশন ভারতবর্ষের নির্বাচন কমিশনকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে একেবারে মাটিতে নামিয়ে এনে জ্ঞানেশ কুমাররা ইলেকশন কমিশনকে ওটা বিজেপির এক্সটেন্ডেড পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে চান, তাহলে প্রশ্ন উঠবে সেই পার্টি অফিস, যেহেতু অনেক কোটি টাকা, মানে কয়েকশো কোটি টাকা নির্বাচন কমিশনের পিছনে ব্যয় হয়, এবং একজন করদাতা হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার মনে হয় আপনার আমার সকলে জানার অধিকার আছে সেই নির্বাচন কমিশন আসলে ঠিক কি করছে। দেখুন, এটা মোটামুটি আরএসএস এর অন্দরমহলে যদি আপনি কান পাতেন, তাহলে বুঝতে পারবেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ আসলে বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে যে হিন্দু ভোটার, সেই হিন্দু ভোটারই তো বিজেপির একটা বড় ভোট ব্যাংক ছিল, বিশেষ করে উদ্বাস্তু হিন্দু ভোটার। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, দুটো লোকসভা কেন্দ্র, অর্থাৎ রানাঘাট এবং বনগাঁ, সেখানে বিজেপির জয়ের পেছনে মূল ছিল হচ্ছে উদ্বাস্তু হিন্দু ভোটার, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে মতুয়া ভোটার।
তো যত সার এগিয়ে আসছে, যত বিজেপি নেতারা হুঙ্কার চাচ্ছেন 1 কোটি মানুষের নাম বাদ যাবে, অমুক হবে তমুক হবে, তত কিন্তু এই উদ্বাস্তু হিন্দু ভোটারদের সংখ্যা বাড়ছে যে তাদের কাছে সব কাগজপত্র ঠিকঠাক আছে। তো দেখুন, ব্রডলি ধরা যাক, ব্রডলি যে বিজেপি কতটা ভুল প্রচার করছে বা মিথ্যে কথা বলছে, এবং আমাদের তথাকথিত গদি মিডিয়া তারা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের তথ্য বলছে, এবং মানে কোনো যাচাই না করে তথ্য বলার যে অভ্যেসটা, মানে মানে আমার বলতেও খারাপ লাগছে, আমি নিজেও একজন সাংবাদিক, আমি যেসব চ্যানেলের নাম আমি নিচ্ছি বা যেসব কাগজের নাম নিচ্ছি সেসব কাগজে আমি চাকরি করেছি, যে তাদের এই যে অভ্যেসটা, যে ভোট ম্যাপিং করে জানা গেছে যে 2002-এর ভোটার লিস্টের সঙ্গে 65% ম্যাপিং হয়ে গেছে, কিন্তু উত্তর 24 পরগনা এবং নদিয়া, যেগুলো সীমান্ত ঘেঁষা, অর্থাৎ যেখানে মুসলমানরা আছে সেখানে ম্যাপিং ঠিক হচ্ছে। একটু স্ট্যাটিস্টিক্সে কথা বলা, স্ট্যাটিস্টিক্স বা তথ্য পরিসংখ্যানের বিষয়ে বিজেপির একটা মূলগত আপত্তি আছে, কিন্তু আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি। 2002 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেই রাষ্ট্রপতি নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের রাফলি ভোটার ছিল, ধরে নেওয়া হয় যে মানে রাফলি, মানে আমি এক্স্যাক্টলি 111 জনে যাচ্ছি না, 4 কোটি একটু বেশি, মানে এক্স্যাক্টলি বলতে গেলে 4,12,00,000-এর কাছাকাছি। তো যদি পশ্চিমবঙ্গের আপনি মানে তার জনসংখ্যা বৃদ্ধির রেট ধরেন, মানে যেটা 1000-এ 14.6, যেটা গোটা দেশের তুলনায় অনেক কম, এবং পশ্চিমবঙ্গের মহিলারা যেহেতু বেশি শিক্ষিত, সেহেতু এখানে মহিলাদের ফার্টিলিটি রেট অনেক কম, মানে জাতীয় চাইতে অনেক কম, মানে আমাদের পাশের রাজ্য বিহারের তুলনায় আমাদের ফার্টিলিটি রেট অনেক কম, এবং সেটা আশ্চর্যজনকভাবে যেটা বিজেপি বলে না, সেটা হচ্ছে রুরালের চাইতো আমাদের 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 পশ্চিমবঙ্গের যে গ্রামীণ এলাকা, তা অন্যান্য দেশে অন্যান্য রাজ্যের গ্রামীণ এলাকার চাইতে এখানে জনসংখ্যা বৃদ্ধির আরো কমেছে, কারণ আমরা শিক্ষিত হচ্ছি। তো এই সবকিছু ধরলে যে 4 কোটি ধরুন 12,00,000-র মতো ভোটার ছিল, যদি জনসংখ্যা বৃদ্ধির ওই হারটাকে প্রযুক্ত করা হয়, যেখানে কেউ এটা দেখতে পারেন, যেখানে কেউ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখতে পারেন, তাহলে তাহলে পশ্চিমবঙ্গের এখন ভোটার হওয়ার কথা কত? রাফলি 10 কোটি, রাফলি 10 কোটির মতো। আমি আবার বলছি, যেহেতু এই পুরো কথাগুলি রাফলি শব্দটা ব্যবহার করছি এই কারণে, যেহেতু 2002-তে আমি যে পরিসংখ্যানটা ব্যবহার করলাম, সেটা অবশ্যই সেটা প্রেসিডেন্ট ইলেকশনে, ভারতবর্ষের প্রেসিডেন্ট ইলেকশনে সময় যে ভোটার আমরা দেখা গেছিল পশ্চিমবঙ্গে কত ভোটার আছে। তারপরে 2011-তে সেন্সাস হয়েছে, 2011-এর পরে ভারতবর্ষে কোনো সেন্সাস হয়, ফলে আমি যেটা করছি, যেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনারাও যে কোনো কেউ করতে পারেন, যে 2002-তে পশ্চিমবঙ্গের যা ভোটার ছিল, কিন্তু 2002-টা এবারও নির্বাচন কমিশন তাদের বেসিক মানে ফ্রেমওয়ার্কের বেস হিসেবে ধরেছে, সেই 2002-তে যা আমাদের জনসংখ্যা মানে ভোটার সংখ্যা ছিল, তার সঙ্গে জনসংখ্যার হারকে ব্যবহার করে তাহলে কি অনুযায়ী, মানে সেই অনুযায়ী বাড়তে থাকলে আমাদের ভোটার সংখ্যা কত হয়? রাফলি 10 কোটি। ভেরি সিম্পল। তার চাইতে কি পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে? মানে 10 কোটির চাইতে কি বেড়েছে? নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, বিজেপির কাছে কোনো উত্তর নেই। উত্তর দেওয়ার কথা না, কারণ তাদের কাছে সেন্সাসই নেই। কিন্তু এরা মিথ্যে প্রতি মুহূর্তে বাজারে ছাড়া হচ্ছে যে সীমান্ত দিয়ে নাকি একদম মানে কাতারে বাংলাদেশের লোক ঢুকছে, আর কলকাতা শহরে যার সঙ্গে ধাক্কা খাচ্ছি সেই রোহিঙ্গা। আমি জানি না বিজেপি পার্টি অফিসে কত রোহিঙ্গা লোক যান। তো এই যে গোটা গোটা মিথ্যে, গোটা একটা ভুলের ফানুস বিজেপি নেতারা তৈরি করেছেন, এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়া রোজ প্রচার করছেন, যার সঙ্গে সংখ্যাতত্ত্ব বা কিছুই যায় না। সংখ্যাতত্ত্ব আমি আবারও বলছি, আমি 2002-এ পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কত ছিল সেটা ইলেকশন কমিশনের তথ্য বই থেকে বললাম, যেটাকে বিজেপি চ্যালেঞ্জ করুক, এবং তারপরে আমি জনসংখ্যার হারটা বললাম, জনসংখ্যা বৃদ্ধির হারটা, যেটা একটা পরীক্ষিত তথ্য আমাদের সার্ভে তথ্য অনুযায়ী, সেটাকে আমি ব্যবহার করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, যেখানে কেউ ব্যবহার করতে পারেন, যে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা তাহলে 2025-এ কত হওয়া উচিত, 2002 থেকে 23 বছর কত হারে আমাদের জনসংখ্যা বেড়েছে, সেটাকে ব্যবহার করে আমি যা দাঁড়াবে তার চারদিকে আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছে, তাহলে মিথ্যে কথা কেন?
মিথ্যে কথা এই কারণে যে বিজেপি মনে করে, যেটা বিহারেও করবার চেষ্টা করেছিল, এবং বিহারে বিজেপির কি ফল হবে সেটা বিহারে 16ই নভেম্বর বিজেপি বুঝতে পারবে। শুনেছি যে বিহারেও যেটা বিজেপি চেষ্টা করেছিল যে বিরোধীদের, যেটা রাহুল গান্ধী বলেছেন, দলিত এবং মুসলিমদের নিশানা করে ভোটার তালিকা থেকে বাদ দেবে। তারপর সুপ্রিম কোর্টে লাজিগবরে হওয়ার পর যে 66 লক্ষ লোক নাম বাদ গেছিল, 23 লাখ ফেরত আসে। তো পশ্চিমবঙ্গে যে বিজেপি নিশানা করার চেষ্টা করছে এবং যেটা হাস্যকর, তাতে মুসলমান নাম বাদ যাবে না, এই উদ্বাস্তু হিন্দুরা আসলে বিপদে পড়ে যাবে, মতুয়ারা আসলে বিপদে পড়ে যাবে। এবং মতুয়ারা যদি বিপদে পড়েন তাহলে বিজেপির ছাড়া কার ক্ষতি হয়? আবার আমি বলছি যে বিজেপির যে মানে মানে যে ভুল, বিজেপির যে স্ট্র্যাটেজিক্যাল ভুল, সেই স্ট্র্যাটেজিক্যাল ভুলের দাম কে দেবে? এই দাম না দিতে পারাটাই মানে যে যন্ত্রণা তৈরি করছে, সেটা আপামর বাঙালির মনে একটা আশঙ্কা ইত্যাদি তৈরি হচ্ছে সকলের মনে। আপনি যদি বনগাঁ অঞ্চলে যান, আমি বনগাঁ অঞ্চলে কিছুদিন আগে গেছিলাম, সেখানে অ্যাভারেজ জেরক্সের দোকানে আগের দিনে যদি 50টা লোক আসতো বিভিন্ন তথ্য নথি জেরক্স করতে, তাহলে এখন 2000 লোক আসছে। বনগাঁতে তো মুসলমানরা নেই, বনগাঁয় কারা আসছে? উদ্বাস্তু হিন্দু, যারা, এগেন আই রিপিট, যারা 2021-এ 2024-এ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। আপনি যদি এখনো অব্দি পশ্চিমবঙ্গে যত লোক এনআরসির নোটিশ পেয়েছেন বলে দেখেন, তাদের মধ্যে কেউ মুসলমান। উত্তরবঙ্গ হলে রাজবংশী, দক্ষিণবঙ্গে নদিয়া হলো মতুয়া। তাহলে কারা অ্যাকচুয়ালি বিপদে পড়তে চলেছে? দেখুন, আপনি যদি, আবারও বলছি, যারা মানে শুভেন্দু অধিকারী তো ভালো করে আরএসএস ও নন, উনি যতই আরএসএস হওয়ার চেষ্টা করেন। আপনি যে আরএসএস এর লোকদের সাথে কথা বললেন, তাহলে আরএসএস বলছেন যে অমিত শাহ সার করে মোটামুটি পশ্চিমবঙ্গে বিজেপির সর্বনাশ করে দিয়েছে। এই যে অমিত শাহ সবসময় ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা, সেটা যে কতটা বুমেরাং হতে পারে সেটা আবার অমিত শাহ বুঝতে পারে। দেখুন, প্রথমত বিজেপি মানে বিজেপির যে রাজনীতি, যে প্ল্যাঙ্কের উপর বা যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, মুসলিম বিদ্বেষের ছাড়খার হয়ে গেছে। কারণ শুভেন্দু অধিকারীরা এখানে কাকদ্বীপের ঘটনা নিয়ে হইচই করতে পারে, জিজ্ঞাসাবাজি করতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা একেবারে গলা জড়িয়ে ধরেছেন তালিবান, আফগানিস্তানের তালিবান, যাদেরকে কিছুদিন আগে অব্দি সবচেয়ে কট্টর মৌলবাদী শক্তি বলা। তাহলে আফগানিস্তানের তালিবানরা ভালো, অমিত শাহ ছেলে জয় শাহ সৌদি আরবে বসে ক্রিকেট পরিচালনা করলে সেখানকার মুসলমানরা ভালো, শুধু কাকদ্বীপের মুসলমানরা খারাপ, এরকম আষাঢ়ে গল্প কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে? দেখুন, ওই জন্য বিজেপির মুসলমান বিদ্বেষ, যে বেসিক্যালি দাঙ্গাবাদী দিয়ে মেরুকরণের চেষ্টা এবং তার থেকে কিছু ভোটের ফায়দা তোলার চেষ্টা, সেটা সবাই বুঝে গেছে। মুসলমানরা অব্দি হাসাহাসি। আইপিএল টাইপিএল দেখতে গেলে তারা মানে টাকায়, জয়শাহ আবার কি করছে, জয়শাহ আবার তাদের কাছ থেকে টাকা না চায়। জয়শাহ তো বেসিক্যালি দেখুন ক্রিকেট চালান মুসলমানদের টাকায়, এই বিষয়ে তো কোনো সংশয় নেই, সৌদি আরবের টাকায়। সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি, তেলের কোম্পানি আরামকো, তারা জয়শাহ ক্রিকেটের স্পন্সর। ফলে মুসলমানদের সাথে জয়শাহর কতটা প্রেম আর নরেন্দ্র মোদীর সাথে তালিবানদের কতটা প্রেম, সেটা আমরা দেখিনি। কি তাহলে বাকি থাকলে হচ্ছে পশ্চিমবাংলার অভাগা মুসলমানরা, যাদের নিয়ে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে রাজনীতি করবার চেষ্টা করেন। মাঝে মাঝে ছাড়া শুভেন্দু অধিকারী রাজনীতি করলে মুসলমানদের নিয়ে করেন, ওনারা আর কি করার আছে? এটা তো বলতে পারবেন না যে প্রচুর হিন্দুকে চাকরি দিয়েছি। তো সেই যে পর্বটা, সেটাকে কি হচ্ছে, সেটাতে আদতে আদতে কোনো লাভ হচ্ছে? আদতে কি কিছু লাভ হচ্ছে নাকি? এখানে গো ব্যাক, যে বনগাঁ এবং রানাঘাটের মতো এলাকায় উদ্বাস্তু হিন্দু মতুয়ারা চিন্তিত হচ্ছে। দেখুন, খুব সহজ সরল বিষয়। পশ্চিমবঙ্গে গড় মানে 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 একদম বর্ডার দিয়ে একদম মানে মানে দৌড়ে 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 মুসলমানরা ঢুকে পড়েছে এবং থাকতে শুরু করেছে। এই প্রচারের পরেও একটা বিজেপির নেতারা টেলিভিশন চ্যানেলে বসে একটা লাভলি খাতুন ছাড়া এখনো অব্দি বিরাট কোনো উদাহরণ দিতে পারেন। আপনি যদি ভারতবর্ষের মতো বড় দেশ, যেখানে 140 কোটি থাকে, এবং পশ্চিমবঙ্গের মতো বড় দেশ, যেখানে মানে পশ্চিমবঙ্গের বড় রাজ্য, ইটস এ ফোর্থ পপুলাস স্টেট অফ ইন্ডিয়া, মানে জনসংখ্যার বিচারে চতুর্থতম বলে আমরা মনে করা হয়, সেখানে একটা লাভলি খাতুনের উদাহরণ দিয়ে আপনি আমাদের গোটা জনসংখ্যাটাই মানে বাংলাদেশি অথবা রোহিঙ্গা যারা প্রচার করতে চান, তারা আইদার মূর্খ অথবা পাগল। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে যারা ঠিক করেন, তারা দুটোই হতে পারেন, পাগলও হতে পারেন, মূর্খ হতে পারেন। তো এই দুটোর মাঝে অতিষ্ঠ হচ্ছে বাঙালি,
এবং বিশেষ করে হিন্দু বাঙালি, যে হিন্দু বাঙালি বিজেপিকে ভোট দিয়েছে, যে নদিয়া, যে রানাঘাট, বনগাঁ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তো তাহলে কি হবে? আমি আবারও বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, যত বিজেপি সার নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করবে তত আসলে বিজেপির কপাল পুড়বে। একটা উত্তম কোচবিহারের ভদ্রলোককে নোটিশ পাঠিয়ে বিজেপির রাজবংশী ভোটের সর্বনাশ হয়ে গেছে। রাজবংশীরা আর বিজেপিকে বিশ্বাস করে না। আপনি আর অনন্ত মহারাজকে দেখতেই পান না, যাকে বিজেপি রাজবংশী ভোটের আশায় রাজ্যসভায় পাঠাচ্ছে। আমি বলছি উত্তরবঙ্গে বিজেপির সর্বনাশ ওই এনআরসি নোটিশে হয়েছে, আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ শব্দটি ব্যবহার করছি এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগাভাগির বাজারে, সেখানে রানাঘাট, বনগাঁ নির্দিষ্ট করে বলছি, সেখানে বিজেপির মতুয়া ব্যাংকে, ভোট ব্যাংকে ধস নামবে শুধুমাত্র সারের জন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে বিজেপি নিজের ক্ষতি করছে না ভালো করছে? দুর্জনেরা বলছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির সর্বনাশ করে দিয়ে, এবং সেই সর্বনাশে তাকে সর্বতভাবে সাহায্য করলেন অমিত শাহ। অমিত শাহ ছেলে তো নয়, আইসিসির চেয়ারম্যান ফেয়ারম্যান হলো, মুসলমানদের পয়সায় ক্রিকেট চালালো, কি বলে নরেন্দ্র মোদী তালিবানদের বুকে জড়িয়ে ধরে আপাতত পাকিস্তানের আসিফ মনিরের চ্যালেঞ্জকে মোকাবিলা করলেন, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সর্বনাশ হয় না। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কি গতবারে 2021-এর পারফরমেন্সকে পুনরাবৃত্তি করতে পারবে, নাকি আরো খারাপ? রানাঘাট, বনগাঁ, উত্তরবঙ্গ থেকে যা রিপোর্ট তা বিজেপির জন্য খারাপ। আজকে এই পর্যন্ত। আবার আমরা ফিরে আসবো এনকে ডিজিটালে আরেকটি এপিসোড নিয়ে, সরাসরি সুমনের আরেকটি এপিসোড। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনাদের পুজো, দীপাবলি, ভাইফোঁটা ভালো কেটেছে। ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন বিজেপির এইসব অপপ্রচারে।